ঠিক আছে। Dairy byproducts technology. আর কত বলো, এক একজন এক এক নাম বলো। ডেইরি টেকনোলজি, ঠিক আছে। Yes, ma'am. এটার মধ্যে আছে, আমিও এটার ব্যাপারে একটু নতুন, অনেক আগে পড়াতাম, তারপর তোমাদের কামরুজ্জামান মিঠু স্যার এই ক্লাসটা নিছে, তারপর অনেকদিন তোমার ডেইরি যে টিচার গুলো, শাহিন স্যার, তারপর শারমিন ম্যাডাম, ওনারা সবাই পিএইচডির জন্য ছুটিতে আছে। তারপর তোমার কামরুজ্জামান মিঠু স্যার নিত, তো সেও এখন পিএইচডির জন্য ছুটিতে আছে, ঠিক আছে। এইটা এখন মানে আমরা টিচার আছি দুইজন, আমি আর তোমার শিলা ম্যাম, ঠিক আছে। এই জন্য এখন এই সাবজেক্টটা আমাকে নিতে হচ্ছে। তারপর বলো, দেখছো এটা নোটপত্র কি কিছু পেয়েছো? আচ্ছা, সমস্যা নাই, জোগাড় করে নিবা, এটাতে কোনো প্রবলেম হবে না, করে নিতে পারবা। খুব মানে শর্ট করছি। এটার মধ্যে আছে তোমার হলো ক্রিম আছে, বাটার আছে, পাউডার মিল্ক আছে, চিজ আছে। সাধারণত এটা হলো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। আমরা আমাদের ল্যাবরেটরিতে তোমরা গেছো যখন, খেয়াল করো নাই হয়তো, ওখানে তোমার হলো যে সেন্ট্রিফিউগাল মেশিন আছে, ক্রিম সেপারেটর আছে। আমরা সাধারণত তোমাদেরকে এই তোমার হলো আইসক্রিম, আগে মিষ্টি টিষ্টি বানানো হতো অনেক কিছু, তো এটা এখন আর হয় না। তো আইসক্রিম আর হলো তোমার এগুলাই মানে করা হতো। শুনতে পাচ্ছ? জি হ্যালো, ম্যাম। জি ম্যাম। শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো এটা হলো যে আমরা সাধারণত তোমাদেরকে কোথাও হলো ডেইরি টেকনোলজিটাতে তোমার মেইনলি হলো যে বাটার, চিজ, পাউডার মিল্ক, তারপরে আইসক্রিম, এগুলো বানানো আমরা তোমাদেরকে দেখাই। তো সাধারণত হলো আমরা আমাদের ল্যাবরেটরিতে মিষ্টিটা বানানো হতো, আইসক্রিমটা বানানো এখনো হয়, আর ক্রিম সেপারেটর মেশিনে তোমাদেরকে ক্রিম সেপারেশন করে দেখানো হতো। আর হলো একটা ট্যুর আছে, আমরা ট্যুরেও নিয়ে যেতাম, সেটা হলো তোমার এই বিভিন্ন, এর আগে রংপুরে আমরা নিয়ে গেছি, ওখানে একটা প্রাইভেট তোমার ছিল, ফার্ম ছিল। আর তার আগে নিয়ে যাওয়া হতো মিল্ক ভিটা, মিল্ক ভিটাতে ওরা তো তোমার হলো পাউডার মিল্ক তৈরি করে, তারপরে হচ্ছে বাটার, ঘি, এগুলো তৈরি করে, এগুলো দেখাতাম। এখন তোমাদের আগের ব্যাচেরও ওদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু একটু দূরে হয়ে যায় দেখে, তারপরে আবার তো 2 বছর ধরে তো তোমার করোনাই চলতেছে, ঠিক আছে। তো এই সমস্ত কারণে তো তোমরাও মানে আউট অফ ক্লাসের বাইরে আসো, ঠিক আছে। শোনা যাচ্ছে তো? কাজেই যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, আর মনে করো আমরা যদি আবার ঈদের পরে যদি নর্মাল লাইফে ফিরে যেতে পারি, তাইলে হয়তো তোমাদেরকে আমরা নিয়ে যাবো একটু স্টাডি ট্যুরে, তারপর আমাদের হলো ল্যাবরেটরিতেও এটা হলো ক্রিম সেপারেশন করে দেখানো হবে, আইসক্রিম হয়তো বানানো হবে, আর মিষ্টি নাও বানাইলে বানানো হতে পারে, এইটুকুই আর কি। এখন আজকের মতো এটা হলো তোমাদের 1 ক্রেডিটের একটা সাবজেক্ট। তারপরে হচ্ছে আজকে আমরা তাহলে একটু ক্রিম সম্পর্কে পড়ি। ক্রিমটা তো জানো নাকি? ক্রিমটা হলো আমরা মিল্ককে যখন আমরা সেন্ট্রিফিউগাল মেশিনে দিয়ে আমরা দুধটাকে তোমার হলো চার্নিং করা হয়, এটাকে বলা হয় চার্নিং। এটা হলো তোমার ফোর্স দিয়ে অ্যাপ্লাই করে ইলেকট্রিসিটির মাধ্যমে এটাকে দুধটাকে অনেক স্টায়ারিং করা হয়, করার ফলে হয় কি তোমার উপরে যে ক্রিমটা ওইটা ভেসে উঠে। এমনিতে পানিতে দেখবা অনেক স্টার করার ফলে দেখবা যে দুধের যে ওয়াটার পোর্শন সেটা হলো নিচে চলে যায়, আর উপরে ফ্যাট গুলো ভেসে উঠে। এইভাবে কিন্তু ক্রিমটাকে সেপারেশন করা হয়। আমরা যেটা করি
ম্যাম আমরা শুনতে পাচ্ছি না। أعد الله لهم مغفرة وأجرا عظيما. আল্লাহ বাসার হাটে আছে কে কে এই ঈদের মধ্যে? ঈদের মধ্যে কি কেউ বাসার হাটে আছে? আসি আসি। ঈদ তো এখনো এক সপ্তাহ দেরি। এই তো বুঝলাম, তো এখনো লিজেন্ডরা আছে, লিজেন্ড গুলা বাসের হাটে আছে। মানুষের এত ভার্সিটি, অল্টার লিজেন্ডও পার্সেলটা আছে। মানুষের ভার্সিটির প্রতি এত ভালোবাসা। আচ্ছা নিরেলা কি প্রতিদিন ছাগলের সাথে ক্লাস করে নাকি? আরে আমি বাইরে থাকি রে, এইদিকে ছাগল বাঁধা থাকে, ওই জন্য রুমে আমার মনে নেট হয় যে পাই না। তোর আশেপাশে অনেকগুলো ছাগল আছে। দেখবি নাকি অনেকদিন ছাগল টাগল দেখি না তো। কতগুলো ছাগলের আছে সাথে জানিস? 1 2 3 4 5টা আছে। নিজেকে সহ। তাহলে তো তুই মেডিসিন ক্লাসে স্যার যখন হ্যাঁ বলে আমি সহ। লিখলে প্র্যাকটিস করতে পারি। আচ্ছা আজকে ক্লাসে কি হলো? আমি তো সকালে 5 মিনিটের জন্য ঘুমায় উঠে দেখি 10:30 বাজে, আর পরে জয়েন করি। আমি জানতাম 10টাতেই হবে, ওই জন্য লেট করে ঢুকছি। তাও ভালো 5 মিনিট আগে শুরু হয়েছে 10টার। আচ্ছা, তো স্যার কি বললো ক্লাসে? আপডেট কি? ক্লাস স্যার লাস্টে জিজ্ঞেস করলো কেমন কি 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 প্রবলেম হচ্ছে তোমাদের, এইসবই। আর কিছু বলে নাই? মানে উনি আর ক্লাস কন্টিনিউ করবে কিনা, বা হচ্ছে সিস্টেম তো শেষ করে দিল মনে হয়। ওনার ক্লাস শেষ। ওনার ক্লাস শেষ? ওনার ক্লাসই শেষ, আর নিবে না? ক্লাসই শেষ, আর কোনো ক্লাস নেবে না। ওইরকমই তো মনে হলো, ক্লাস শেষ একবারে শেষ, তামা তামা করে দিচ্ছে। লাস্ট ক্লাসটা নিতে পারলাম না রে। আর সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে তাহলে আর ওনার সাথে একবার অবশ্যই যোগাযোগ করতে হবে। তাহলে আমাদের মেডিসিন ক্লাস কে? ম্যাম আছে, ম্যাম আছে। শুনতে পাচ্ছ? কি ম্যাম? শুনতে ম্যাম পাচ্ছি। আছে। আরে এটা আমাকে মেসেজও আসছে, খেয়াল করি নাই, এখন আবার মোবাইল ডাটা নিয়ে স্টার্ট করলাম, বুঝছো? জি আচ্ছা, ম্যাম। এরিয়াতে ইলেকট্রিসিটির থাকবে না বোধহয়, এরকম একটা মেসেজ। মেইনটেনেন্স এর কাজ হচ্ছে। তো যাই হোক, আমরা আবার ক্রিমে ফিরে যাই, ঠিক আছে? তোমাদের অনেক কষ্ট হলো। না ম্যাম, সমস্যা নাই, আজকে ওয়েদার ভালো। এই আর কি। তো ক্রিমটা হলো যে আমরা মিল্কটাকে আমরা জাল দিয়ে আমরা যদি দেখাতে পারতাম, যদি পারি তাহলে তো খুবই ভালো। আফটার ঈদ তোমার হলো এটা ক্রিম সেপারেটর মেশিন আছে,
এটা হলো আমরা সেখানে মিল্কটাকে জাল দিয়ে তারপর সেটাকে তোমার চার্নিং করা হয়। চার্নিং মানে তোমার সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে এটাকে অনেক স্টায়ারিং করা হয়। করার ফলে মানে মিল্কের উপরে যে মিল্ক ফ্যাটটা আছে সেটা উপরে চলে আসে আর নিচে ওয়াটারি পোর্শনটা সেডিমেন্ট হিসেবে থাকে। আর সোজা কথা মিল্কটা সেপারেশন হয়ে ফ্যাট উপরে আসে এবং নিচে ওয়াটারি পোর্শনটা থাকে, সেইটাকে আবার কি বলা হয়? স্কিম মিল্ক। ঠিক আছে? ক্রিমটা হচ্ছে cream is that portion of milk rich in milk fat that rises on the top of milk while it is standing or is separated from it by means of centrifugal cream separator which contain not less than 18% milk fat. ঠিক আছে? একটু স্লো স্লো বলেন তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ? একটু ধীরে ধীরে বলেন, আমরা লিখি একটু, আমাদের সাথে তো শীট টিট নাই। আরে ওগুলা তো তোমরা পড়বা, আমি ধীরে ধীরেই বলতেছি। মনে করো যে সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে আমরা মিল্কটাকে চার্নিং করে সেপারেশন করি, তখন উপরে মিল্কের উপরে যে ফ্যাট পোর্শনটা ভেসে থাকে সেটাকে আমরা বলতেছি ক্রিম, আর নিচে যে ওয়াটারি পোর্শনটা থাকে পানির মতো ফ্যাট ছাড়া যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলতেছি স্কিম মিল্ক। ঠিক আছে? আর এই ক্রিমের মধ্যে তোমার নট লেস দেন 18% ফ্যাট, ক্রিমে অবশ্যই হলো 18% ফ্যাট থাকতে হবে। ঠিক আছে? এইটুকু মনে রাখো যে ক্রিমের মধ্যে অবশ্যই 18% মিল্ক ফ্যাট থাকতে হবে। কত থাকে বলো? কত পোর্শন ফ্যাট না থাকলে আমরা এটাকে মিল্ক বলবো না। 4 to 5% ফ্যাট, 3.5 to 4.5 বা 5% পর্যন্ত। 3.5 আমরা স্ট্যান্ডার্ড ধরি, 3.5। আবার অনেক জায়গায় দেখবা লেখা আছে 3%। তো 3% যে 3.5% ধরা হয়, 3% ও আছে। ঠিক আছে? যেমন যেগুলা হলো তোমার অনেক বেশি পরিমাণে দুধ দেয় যে সমস্ত গাভী, হলস্টেইন ফ্রিজিয়ান, আরো যেগুলো আছে তোমার হলো হাই ইল্ডিং যে প্রোডিউসিং যে কাউগুলো আছে, সেটার দুধগুলো কি হয়? একটু পাতলা হয়। তখন সেগুলাতে অনেক সময় হলো 3 স্ট্যান্ডার্ড, তারপরে হলো তোমার 3.5 এরকম হলো আরো বেশি হয়। মহিষের দুধে ফ্যাট বেশি থাকে। তারপরে হলো জার্সি, গুয়েন্সি, এগুলোতে হলো তোমার ফ্যাট পোর্শন বেশি থাকে। এই জন্য হলো যে সমস্ত গাভী দুধ বেশি দেয় তাদের দুধগুলো একটু তরল হয়, সেখানে ফ্যাট পার্সেন্ট একটু কম থাকে। আর যেগুলো একটু দুধ কম দেয় সেগুলোতে একটু ফ্যাট পার্সেন্ট বেশি থাকে। যেমন আমাদের দেশের গাভীর দুধে ফ্যাট পার্সেন্টটা বেশি থাকে। ঠিক আছে? এটা হলো জেনারেল একটা কথা যে সাধারণত আবার ফিডের উপরেও আছে। তুমি যদি ঘাস বেশি খাও, যে ধরনের গ্রিন ফরেস্ট এগুলো খাওয়ালেও দুধটা একটু ইয়ে হয়, কনসেন্ট্রেশন কম হয়, ফ্যাট পোর্শন একটু কমে যায়। ঠিক আছে? তো স্ট্যান্ডার্ডটাই মনে রাখতে হবে। তাহলে ক্রিমে হলো 18% মিল্ক ফ্যাট থাকতে হবে, সেটাকে আমরা বলতেছি ক্রিম। আর ক্রিমটা আমরা কিভাবে করতেছি? আমরা সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে এটাকে চার্নিং করে তোমার হলো স্টায়ারিং করে মিল্কের যে উপরে ফ্যাটটা সেটাকে আলাদা করে ফেলতেছি। সেটা সাধারণত উপরে ভেসে থাকে এবং নিচে যে পানির পোর্শনটা থাকে সেটাকে আমরা বলতেছি স্কিম মিল্ক, উপরেরটাকে আমরা বলতেছি ক্রিম। এই ক্রিম দিয়ে অনেক কিছু তোমার তৈরি হয়, যেমন তোমার হলো আইসক্রিম, বাটার, ঘি, এই ধরনের যত মানে তোমার প্রোডাক্ট আছে মিল্ক প্রোডাক্ট, সেগুলো সাধারণত আমরা এই ক্রিমের মাধ্যমেই তৈরি করে থাকি। আর যে এই যে মিল্ক মানে ফ্যাট দিয়ে আমরা যে এই ক্রিম দিয়ে তৈরি করতেছি তোমার হলো ডেইরি প্রোডাক্ট গুলো, সেই ধরনের ক্রিমকে আমরা বলতেছি ম্যানুফ্যাকচারিং ক্রিম। সেই ক্রিম গুলোকে আমরা বলতেছি ম্যানুফ্যাকচারিং ক্রিম। ঠিক আছে? আবার আলাদা তো ক্রিম তুমি খেতেও পারো। ক্রিম তো অনেক ডাইরেক্ট তোমার হলো অনেকগুলো ইয়ে আছে যে তোমার স্লাইস আকারে, তারপরে হলো তোমার বল আকারে অনেক ভাবে বিক্রি হয়, তারপরে তোমার হলো কন্টেইনারে বিক্রি হয়, সেগুলো আমরা ডাইরেক্ট খেয়ে থাকি। মানে কোনো প্রোডাক্ট তৈরি ছাড়াও সেগুলো আমরা ডাইরেক্ট খেতে পারি। ঠিক আছে? শুনতেছো তো?
এই শোনা যাচ্ছে? জি ম্যাম। শুনতে পাও? জি ম্যাম, শোনা যাচ্ছে। বলেন আপনি, সমস্যা নাই ম্যাম। এখানে ক্রিমের 18% ফ্যাট থাকতে হবে, ঠিক আছে? কিন্তু ম্যাম হচ্ছে যে আমরা তো দেখতেছি যে মিল্কের ফ্যাট হচ্ছে 3 বা 3.5%। ক্রিমে তাহলে এত পার্সেন্ট ফ্যাট কিভাবে হচ্ছে? ক্রিমটা হলো কি মিল্কের ফ্যাট তো ওটা তো তোমার বিভিন্ন ইসেতে ছড়ায় থাকতেছে, তোমার এটাকে তো তুমি পুরোটা আলাদা করতেছো না। আমরা মিল্ক বলতেছি যখন ওইটা তরল অবস্থায় আমরা এটাকে দেখতেছি, তখন সেটাকে তোমার হলো 3.5% ফ্যাট বলতেছি। এটা কিন্তু সম পরিমাণে হোমোজিনাইজেশন কন্ডিশনে থাকে, বুঝছো? আর যখন এটা আমরা আলাদা করতেছি, অনলি ফ্যাটটাকে তোমার হলো মানে সমস্ত এর মধ্যে সলিডস আরো কিছু থাকে, সব আমরা কি করতেছি একসঙ্গে করে উপরে উঠায় ফেলতেছি সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে, বুঝছো? সেন্ট্রিফিউজ করে সেটাকে, এই জন্য হলো এখানে তোমার হলো ফ্যাটের পরিমাণ হলো বেশি। আর মিল্কটা ওইটা কি ওয়েল ডিস্ট্রিবিউটেড, মিল্ক পানি এগুলো তারপরে সলিড নট ফ্যাট এগুলোকে তো আলাদা করতেছো না। মিল্কে যখন থাকতেছে তখন আমরা এটাকে কি হোমোজিনাইজেশন কন্ডিশনে থাকতেছে, আমরা এটাকে কিন্তু আলাদা করতেছি না, ঠিক আছে? এখানে সলিডস নট ফ্যাট আছে, তারপরে প্রোটিন আরো যেগুলো আছে সব এগুলো হলো একসঙ্গে একটা ইয়ে কন্ডিশনে থাকছে, লিকুইড কন্ডিশনে। আর তুমি যখন এটাকে আলাদা করে ফেলতেছো তখন এটা হলো পুরো পোর্শনটাই আলাদা হয়ে উপরে চলে আসতেছে, আর নিচে ওয়াটারি পোর্শনটা থাকতেছে, ঠিক আছে? তারপর ম্যানুফ্যাকচারিং ক্রিমটা আমরা বললাম, যখন এই ক্রিম দিয়ে আমরা ডেইরি প্রোডাক্ট তৈরি করতেছি তখন ম্যানুফ্যাকচারিং ক্রিম। আর তাছাড়া আমরা ডাইরেক্ট ক্রিমও ইউজ করে বিক্রি হয়। আরমান cream may be classified and ঠিক আছে? আরমান মিউট কর। On the basis of fat content, এখানে তোমার মার্কেট ক্রিম, ম্যানুফ্যাকচারিং ক্রিম, ক্রিম which is used for direct consumption, যেটা আমি বললাম যেটা তোমার হলো কন্টেইনারে থাকে, দেখবা আমেরিকান ক্রিম আছে, তারপর হলো অনেক ক্রিম পাওয়া যায় ডাইরেক্ট থাকে, তারপর আবার সলিড ফর্মে থাকে, তারপর সেগুলো কেউ বাজারে যেগুলো ডাইরেক্ট কিনতে পাওয়া যায় সেগুলোকে আমরা বলতেছি মার্কেট ক্রিম। Cream which is used for direct consumption rather than the manufacturing of dairy products is known as market cream. Direct আমরা যখন কিনতেছি, আর যখন ম্যানুফ্যাকচারিং আমরা ডেইরি প্রোডাক্ট তৈরি করতেছি তখন সেটাকে আমরা বলতেছি ম্যানুফ্যাকচারিং ক্রিম। Cream which is used for manufacturing various dairy products like butter, ghee, ice cream, etc. is known as manufacturing cream. ঠিক আছে? ক্রিম তাইলে হলো আমরা সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে আলাদা করে ফ্যাটটাকে উপরে চলে আসতেছে, সেখানে নট লেস দেন 18% মিল্ক ফ্যাট, মানে 18% মিল্ক ফ্যাট থাকতে হবে, সেটাকে আমরা বলতেছি ক্রিম। নিচে যে মানে ওয়াটারি পোর্শনটা থাকে সেগুলোকে আমরা বলতেছি স্কিম মিল্ক, সেখানে আর তেমন কিছু থাকে না। তারপরে হচ্ছে আমরা যে ক্রিম দিয়ে তোমার হলো ডেইরি প্রোডাক্ট তৈরি করতেছি সেটাকে আমরা বলতেছি ম্যানুফ্যাকচারিং ক্রিম, আর যেটা হলো ডাইরেক্ট আমরা কনজাম্পশন করতেছি সরাসরি সেই ক্রিমটাকে আমরা বলতেছি মার্কেট ক্রিম। তারপরে যেমন ঘি, বাটার, আইসক্রিম অনেক কিছু তোমার তৈরি হচ্ছে এই ক্রিম থেকে। অন দা বেসিস অফ কন্টেন্ট তোমার হলো এখানে ক্রিমের কিছু নাম দেওয়া আছে, লাইট ক্রিম, কফি ক্রিম, টেবিল ক্রিম। এগুলোতে থাকবে হলো 18 to 30% ফ্যাট, আর লাইট হুইপিং ক্রিম এটাতে থাকবে 30 to 6% ফ্যাট, আর হেভি হুইপিং ক্রিম আর পেস্ট্রি ক্রিম, পেস্ট্রির উপরেও দেখো যে ক্রিম দেওয়া থাকে, সেই ক্রিম গুলা হচ্ছে মোর দেন 36%, আর প্লাস্টিক ক্রিম হচ্ছে 65 to 85%। ঠিক আছে? এটা হলো যে অন দা বেসিস অফ
কন্টেন্ট এগুলোকে আলাদা করা হয়েছে। লাইট ক্রিমটা কোনটা? ক্রিম, টেবিল ক্রিম এগুলোতে থাকবে 18 to 30% মিল্ক ফ্যাট। তারপরে হচ্ছে লাইট হুইপিং ক্রিম, এখানে থাকবে 30 to 36% মিল্ক ফ্যাট। হেভি হুইপিং ক্রিম আর পেস্ট্রি ক্রিম, পেস্ট্রি যে খাও পেস্ট্রির উপরে ক্রিম দেওয়া থাকে, ক্রিমের একটা লেয়ার থাকে সারাক্ষণই, 36% তোমার ক্রিম থাকে, আর প্লাস্টিক ক্রিমের থাকে 65 to 85%। ঠিক আছে। কম্পোজিশন, অ্যাপ্রক্সিমেট কম্পোজিশন অফ লাইট ক্রিম এন্ড হুইপিং ক্রিম, এখানে হচ্ছে কন্টেন্ট হচ্ছে ফ্যাট, প্রোটিন, ল্যাকটোজ, অ্যাশ, ওয়াটার। লাইট ক্রিমে ফ্যাট থাকে তোমার 18 to 19%। এটা অন দা বেসিস কিসের উপর ম্যাম, কিসের উপর বেসিস করে বলতেছেন এটা? ক্রিমকে ফ্যাট কন্টেন্টের উপরে কিভাবে যে ফ্যাটের পরিমাণের উপরে নির্ভর করে এটাকে আলাদা করা হয়েছে, সবই ফ্যাটের উপরে নির্ভর করে। তার মধ্যে এখানে বলা হয়েছে যে লাইট ক্রিমে কত পার্সেন্ট ফ্যাট থাকে, কত পার্সেন্ট প্রোটিন থাকে, কত পার্সেন্ট ল্যাকটোজ, কত পার্সেন্ট অ্যাশ, কত পার্সেন্ট ওয়াটার। ঠিক তেমনি ভাবে হুইপিং ক্রিমেও তোমার হলো কত পার্সেন্ট ফ্যাট, কত পার্সেন্ট প্রোটিন, কত পার্সেন্ট ল্যাকটোজ, কত পার্সেন্ট অ্যাশ, কত পার্সেন্ট ওয়াটার। লাইট ক্রিম, হুইপিং ক্রিম এটাকে আলাদা করা হয়েছে। লাইট ক্রিমে তোমার ফ্যাট থাকতেছে 18 to 19%, হুইপিং ক্রিমে থাকতেছে 36%, আর প্রোটিন থাকতেছে লাইট ক্রিমে 2.94%, হুইপিং ক্রিমে হচ্ছে 2.20%, আর ল্যাকটোজ হচ্ছে লাইট ক্রিমে 4.05, হুইপিং ক্রিমে হচ্ছে 3.15, আর অ্যাশ হচ্ছে 0.60% হলো লাইট ক্রিমে, আর হুইপিং ক্রিমে হলো 0.46%। ওয়াটার হলো লাইট ক্রিমে বেশি 73.41%, আর হুইপিং ক্রিমে হলো 58.19%। ঠিক আছে। এইটা হলো যে তোমার মিল্কে যে সলিডস নট ফ্যাটস আছে, প্রোটিন, তারপরে হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোকে মানে কোনটায় কত পার্সেন্ট থাকতেছে, যেখানে ফ্যাটের পরিমাণ বেশি সেখানে অন্য ইনগ্রেডিয়েন্টস গুলো কমে যাচ্ছে, অন্য যে তোমার পোর্শন গুলো থাকে সেগুলো কমে যাচ্ছে, সেখানে ওয়াটার পোর্শনও কমে যাবে। ঠিক আছে। যদি সম্ভব হয় আমরা যদি তোমাদেরকে এই কি যেন বলে ছুটির পরে আমাদের সেন্ট্রিফিউগাল মেশিন আছে, ক্রিম সেপারেটর করা হয়, পরে তোমাদেরকে দেখানো যেতে পারে। ঠিক আছে। কি ইউনিভার্সিটি খুলতেছে? ম্যাম খুলবে হয়তো বা ঈদের পর, কিন্তু কোন ঈদের পর এটা বলা মুশকিল। এটা তো খুব ভালো বলছো যে কোন মে মাসে এটা খুলবে বলা নাকি? মুশকিল নাকি? মেতে খুলবে না? না ম্যাম, মে মাসে কিভাবে খুলবে? কোনো পসিবিলিটি নেই, মে মাসে খোলার কোনো পসিবিলিটি নেই। ভারতীয় স্ট্রেন অলরেডি ঢুকে গেছে বাংলাদেশ। ভারতে স্ট্রেন ঢুকে গেছে? জি ম্যাম। সবাই কোথায় আছো? ম্যাক্সিমাম নর্থ ব্যাঙ্গালোর দিকে না? জি ম্যাম। চট্টগ্রামে তো আরো 5 প্রকারের স্ট্রেন পাওয়া যাচ্ছে। এবারে স্ট্রেন কিন্তু ছোট বড় কিছু নাই। খালি ভেবো না যে ম্যামদের হবে আমাদের হবে না, সেটা ভাবো না। ঠিক আছে। এবার কিন্তু অল আর এফেক্টেড বাই দিস স্ট্রেন, ছোট বড় কোনো বয়স ভেদ নাই। সাবধানে থাকবা, এই জন্যই তো খোলা হচ্ছে না। তো আমাদের যে এই যে তোমার ডেইরি টেকনোলজিটা সাধারণত দেখাতে পারলেই ভালো হয়। আমরা বিভিন্ন তোমাদের হলো যে সমস্ত ডেইরি ফার্ম আছে, ডেইরি ফার্ম সবগুলাতে না তো, যেমন তোমার হলো RDRS এর একটা ইয়ে আছে, আর রংপুরে RDA তাতে আমরা এর আগে নিয়ে যেতাম আমাদের ছাত্রদেরকে। ওখানে ওরা পাউডার মিল্ক, তারপর মনে করো বাটার, তারপর অনেক কিছু ওরা তৈরি করে, ওটাতে আমরা দেখাই নিয়ে আসছি এর আগে। তারপরে আমরা তার আগে যেতাম মিল্ক ভিটায়, তোমাদের আগের ব্যাচে জিমদের ব্যাচকে নিয়ে গেছিলাম মিল্ক ভিটায়।
কিন্তু ওখানেও একটু দূরে, রাস্তাঘাট ভালো না, সমস্যা হয় এই জন্য। আর আমাদের তোমার হলো যে আমাদের ল্যাবে সেন্ট্রিফিউগাল মেশিন আছে, ক্রিম সেপারেশনটা করা হয়, আর হলো তৈরি করা হয়। আমরা সাধারণত হলো দইটা করি, দইটা ভালোই তৈরি করা হয়, ওবাইদুরও শিখে গেছে, ভালো তৈরি করে। আর তোমার হলো মিষ্টিটাও বানানো হতো, আইসক্রিমও করা হতো এক সময়। এখন ওগুলা একটু, যেহেতু আমাদের ফার্মে দুধ সাপ্লাই কম, আগে তো দুধ ছিল, অ্যাভেলেবল ছিল, ইউনিভার্সিটি ফার্ম থেকে দুধ এনে এগুলো করা হতো। এখন যেহেতু ওখানে সাপ্লাইও কম, এই জন্য এই জিনিসগুলো কম বানানো হয়। তবে আশা করি যদি মানে আমাদের সেই সুযোগ থাকে, আমরা তোমাদেরকে দই বানায় খাওয়াবো, নিজেরাই বানাবা, নিজেরা বানায় খাবা, আর হলো এই ক্রিম সেপারেশনটাও দেখবা, ঠিক আছে? এইটুকু বলা যেতে পারে। তারপরে হচ্ছে ক্রিম উইচ এ 30% ফ্যাট কন্টেন্ট হ্যাজ দ্য ফলোয়িং কম্পোজিশন। যেগুলোতে 30% ফ্যাট থাকলে থাকে, ফ্যাট যদি 30% থাকে, প্রোটিন থাকে 2.4%, ল্যাকটোজ থাকতেছে 3.5%, মিনারেল হচ্ছে 0.4%, ওয়াটার হচ্ছে 64%. According to FAO standard data, the following the classification is made on the basis of fat content. সাধারণত তোমার ফ্যাটের উপরেই বেসিস করে এগুলোকে, এই ক্রিমগুলোকে এক একটা নামে এক একভাবে আখ্যায়িত করা হয়েছে। যেমন হলো তোমার লাইট ক্রিম, লাইট ক্রিমকে আবার কফি ক্রিমও বলা হয়। কফি ক্রিম, এটাতে তোমার হলো মোর দেন 10% ফ্যাট থাকতেছে, পার্সেন্টেজ হলো 18 to 26%, মোর দেন 10%। হুইপিং ক্রিমে থাকতেছে তোমার হলো 28%, হেভি ক্রিমে থাকতেছে 35%, ডাবল ক্রিমে থাকতেছে 45%, ঠিক আছে? আবার আরেকটা ক্লাসিফিকেশন সেখানে দেখাইছে, তোমার হলো another classification of cream is made on the terms of fat content as per recommendation of World Health Organization, which is given below. এখানে দেখো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকমেন্ডেশন অনুযায়ী আবার এটাকে ভাগ করা হয়েছে ক্রিম, সিঙ্গেল ক্রিম। এখানে মিনিমাম ফ্যাট থাকবে 18, হাফ ক্রিম সেটাতে থাকবে 10 to 18, ডাবল ক্রিম সেখানে থাকবে 45%, হুইপিং ক্রিম 28%, আর হেভি হুইপিং ক্রিম সেখানে থাকবে 35%। এগুলো একটু তোমরা নোটটা পেলে পড়লেই হয়ে যাবে। তারপরে হচ্ছে ক্রিম উইথ 25 and 50% ক্রিম হ্যাজ দ্য ফলোয়িং অ্যাপ্রক্সিমেট কম্পোজিশন। যেখানে ক্রিমে 25 and 50% হলো তোমার ফ্যাট থাকবে, ক্রিম কন্টেইনিং 25% ফ্যাট আর ক্রিম কন্টেইনিং 50% ফ্যাট। যেটাতে 25% ফ্যাট থাকে সেটাতে প্রোটিন হচ্ছে 2.51, ল্যাকটোজ হচ্ছে 3.71, অ্যাশ হচ্ছে 0.56, ওয়াটার হচ্ছে 68.20। আর ক্রিম যেটা 50% ফ্যাট থাকতেছে সেখানে হলো 50% ফ্যাট আর প্রোটিন হচ্ছে 1.69, ল্যাকটোজ হচ্ছে 2.47, অ্যাশ হচ্ছে 0.37, ওয়াটার হচ্ছে 45.45, ঠিক আছে? যেটাতে ফ্যাটের পোর্শন বেশি সেখানে অন্যান্য যে তোমার ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলো পরিমাণ হলো কমে যাবে। তারপরে আসো ফিজিক্যাল প্রপার্টিজ অফ ক্রিম, সাম অফ দা ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ক্রিমস। আর এখানে হচ্ছে এটা হলো ভিসকোসিটি, হুইপিং কোয়ালিটি। ভিসকোসিটি ইজ দ্য রেজিস্ট্যান্স টু ফ্লো এগেইনস্ট ফ্লুইডিটি। It is an important property of cream as because consumers believe that more viscous the cream, more will be the fat percent in cream. Viscosity of cream is affected by the following factors. আসল কথা হলো যেখানে ফ্যাটের পরিমাণ বেশি থাকবে সেখানে তো ফ্লুইডের পরিমাণও কম থাকবে, সেটার ইলাস্টিসিটি বেশি থাকবে, ভিসকোসিটি বেশি থাকবে, ঠিক আছে? এই জন্য বলছে যে ফ্যাট পার্সেন্ট, the higher the fat percent in cream, the greater will be their viscosity and vice versa. মানে ফ্যাট পোর্শন বেশি থাকলে সেটার ভিসকোসিটিও বেশি থাকবে,
তোমার ফ্লুইডের পরিমাণ কম থাকবে। আর হচ্ছে তোমার টেম্পারেচার, the higher the temperature of cream, lower will be the viscosity and vice versa। ঠিক আছে, আর যদি টেম্পারেচার বেশি হয় ক্রিমে, এটা আবার ক্রিমটাকে তুমি যখন করবা, স্টোর করবা বা রাখবা, সেটারও কিন্তু নির্দিষ্ট একটা টেম্পারেচার আছে। যদি তুমি বেশি টেম্পারেচার দাও, সেটা ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাবে, অনেক সময় নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে ফ্লুইড ডেভেলপ করে, ঘামা ঘামা হয়ে যায়। এরকম আমাদের দেশে তো আরো বেশি। যদি আমরা বাইরে কিছু রাখি, দেখবা ময়েশ্চার অ্যাবজর্ব করে একদম কেমন হয়ে গেছে। সরি, আমাদের দেশে তো হিউমিডিটি অনেক বেশি। কাজেই হলো টেম্পারেচারও এখানে একটা ফ্যাক্টর। the higher the temperature of cream, lower will be the viscosity and vice versa। তারপর হচ্ছে সেপারেশন কন্ডিশন, the higher the temperature in churn, the lower will be the viscosity and vice versa। যদি তুমি চার্নিং এর সময় টেম্পারেচারও বাড়ায় দাও, the higher the temperature in churn, the lower will be the viscosity। তারপরে আসো হোমোজিনাইজেশন। এটা হচ্ছে সিঙ্গেল স্টেজ হোমোজিনাইজেশন ইনক্রিজ ভিসকোসিটি। ফ্যাট ডাবল স্টেজ হোমোজিনাইজেশন রিডিউসেস ভিসকোসিটি। হোমোজিনাইজেশন হলো যে তুমি যে স্টাইরিং করতেছো, এটার যে ইয়েগুলা ক্রিস্টাল গুলা যদি বেশি হোমোজিনাইজেশন করো, তাহলে কি হবে, তোমার সিঙ্গেল স্টেজ হোমোজিনাইজেশনে ভিসকোসিটিটা ইনক্রিজ করতেছে। যদি ডাবল স্টেজ করো, তখন সেটা ভিসকোসিটিটা রিডিউস করতেছে। তারপর হচ্ছে কুলিং, স্লো কুলিং অফ ক্রিম ইনক্রিজেস ভিসকোসিটি। যদি তুমি স্লোলি এটাকে কুলিং করো, তাহলে হলো ভিসকোসিটিটা ইনক্রিজ করতেছে। আর এইজিং ইনক্রিজেস ভিসকোসিটি। এইজিংটা হলো তুমি কত সময় ধরে এটাকে রেখে দিচ্ছ। রেখে দেওয়ার ফলে হয় কি, তোমার যে এটার যে ক্রিস্টাল, তারপরে এটাকে শুধু তো তুমি এইভাবে রাখবে না, এগুলোর আবার অনেক সাইজ আছে। অনেক বক্সে স্কোয়ার সাইজ করে, রাউন্ড সাইজ করে, আবার হলো তোমার বোতলে যখন ভরে তখন ওইটা আরো ক্রিমি অবস্থায় বোতলজাত করতেছে। আবার দেখবা স্কোয়ার শেপ, তারপরে স্লাইস, তারপরে হলো অনেক রকম করে। এটা হলো কুলিং এর উপরে ডিপেন্ড করতেছে, তুমি কতক্ষণ ধরে এটাকে রেখে দিচ্ছ, সেটার ইলাস্টিসিটিটা বাড়তেছে। এটাকে বলা হচ্ছে এইজিং, ইনক্রিজেস ভিসকোসিটি। তারপর হচ্ছে ক্লাম্পিং। ক্লাম্পিংটাও হলো একই জিনিস, যে একটা আরেকটার সঙ্গে যে ধরে রাখতেছে। একটা তোমার হলো যে একটা বরফি বা একটা স্কোয়ার শেপ কিছুর কথা চিন্তা করো, যে আমি ওটাকে কোনো একটা স্কোয়ার পাত্রে রাখছি, কোনো একটা রাউন্ড শেপে রাখছি, কোনো একটা ত্রিকোণাকারে রাখছি, যে আমাকে ওই শেপই তোমার হলো একটা আরেকটার সঙ্গে লেগে তোমার হচ্ছে ক্লাম্পিং হচ্ছে। তারপর হচ্ছে দ্য গ্রেটার দ্য ডিগ্রি অফ ক্লাম্পিং, দ্য গ্রেটার দ্য ভিসকোসিটি। যত তোমার হলো অ্যাটাচ হবে, যত একদম পোর্শনটা বরফি টাইপের চিন্তা করো, ওই টাইপের হবে, তার ভিসকোসিটিটাও বেড়ে যাবে। এটা গেল তোমার হলো ভিসকোসিটি। ভিসকোসিটির মধ্যে হলো ফ্যাট পার্সেন্ট, টেম্পারেচার, সেপারেশন কন্ডিশন, হোমোজিনাইজেশন, কুলিং, এইজিং, ক্লাম্পিং। ঠিক আছে ম্যাম, হোমোন আবার একটু বলেন। হোমোজিনাইজেশনটা হলো এখানে বলা হয়েছে যে সিঙ্গেল স্টেজ হোমোজিনাইজেশন ইনক্রিজেস ভিসকোসিটি। ফ্যাট ডাবল স্টেজ হোমোজিনাইজেশন রিডিউসেস ভিসকোসিটি। হোমোজিনাইজেশন বলতে এক কথা আমরা তো বলি যে সমতা, বা যেটা আমি যত বেশি তোমার হলো স্টাইরিং করবো, যত কম স্টাইরিং করবো, যত কম ভাঙবো, তখন তোমার হলো কি ভিসকোসিটিটা বাড়বে সিঙ্গেল স্টেজ যদি করি। আর বেশি করে যদি এটাকে তোমার করি ফ্যাট ডাবল স্টেজ হোমোজিনাইজেশন রিডিউসেস ভিসকোসিটি, তখন ভিসকোসিটিটা কমে যাবে। ঠিক আছে, স্টাইরিং তুমি যত মানে কম ভাবে করতেছো, তোমার ভিসকোসিটিটা, তোমার ইলাস্টিসিটিটা বাড়তেছে। যদি এটাকে তুমি আরো বেশি করো, তখন তার কি হবে, তোমার ভিসকোসিটিটা কমে যাবে। তারপরে আসো হুইপিং কোয়ালিটি। হুইপিং রেফার্স টু দা বিটিং অফ ক্রিম। এই হুইপিংটাও হলো বিটিং। আসলে ক্রিম সেপারেটরে তোমাদেরকে দেখাইলে বুঝতে পারতাম, ওখানে অনেক তোমার হলো যে
যেভাবে তোমার মিল্কটাকে চার্ন করা হচ্ছে, ঘুরানো হচ্ছে, স্টার করা হচ্ছে, যার ফলে ক্রিম থেকে ফ্যাটটা তোমার আলাদা হচ্ছে। তুমি বাসায় বসে যদি একটা মিল্ককে অনেকভাবে যদি এরকম স্টার করতে থাকো, দেখবা যে এক সময় যে মিল্কের যে ওয়াটারি পোর্শনটা সেটা থেকে ফ্যাট পোর্শনটা আলাদা হচ্ছে। ঠিক আছে, আসলে ব্যাপারটা হলো এরকমই। এই মানে স্টায়ারিং, চার্নিং, এইটাই তুমি কত ভাবে করতেছো সেটাই বলা হচ্ছে। একটা হলো সিঙ্গেল ভাবে করতে পারো, একটা হলো ডাবল, একটা হলো অনেক বেশি করে তুমি স্টার করতেছো, আরেকটা হলো খুব স্লোলি স্টার করতেছো, তারপরে তুমি কুলিং করতেছো কিভাবে, তারপরে হচ্ছে টেম্পারেচার যদি বেশি দাও সেখানেও হলো তোমার হায়ার টেম্পারেচারে ভিসকোসিটি কমে যাচ্ছে, তারপরে তোমার হচ্ছে সেখানে মানে লোয়ার টেম্পারেচার যদি দাও ভিসকোসিটিটা ভালো থাকতেছে। এই আর কি, ইলাস্টিসিটিটা ধরে রাখার জন্য। যখন তোমার দুধ নষ্ট হয় সেটাও যদি দেখো, আমরা অনেকক্ষণ দুধ যদি বাইরে যদি ফেলে রাখি তখন অনেক সময় এরকম হয় না যে দুধটা তোমার হলো ইয়েটা সানা সানা হয়ে গেছে, উপরে উঠে আসছে, নিচে পানিটা পড়ে থাকতেছে, এরকম তো দেখছো সানা তৈরি যে করে, এটা তো ধারণা আছে নাকি জি স্যার। তোমাদের? জি ম্যাম। সানাটা যখন তৈরি হয় এমনিতে নর্মালিও তো তুমি কিছুক্ষণ দুধ রেখে দিলে এরকম হয় না যে দুধের ওয়াটারি পোর্শনটা নিচে পড়ে যাচ্ছে আর উপরে এরকম ছানা ছানা হয়ে যাচ্ছে, আমরা যেটাকে বলি। ঠিক আছে, যদি সেটাকে স্টার করো তাহলে কি হয়, স্টার করলে আবার দুধের সঙ্গে সেটাকে মিশে যাবে, ছানা ছানা হয়ে যাবে। আর যদি ওটাকে কম স্টার করো, উপর থেকে যদি উঠায় নাও, তাহলে ছানাগুলাকে দলা পেকে থাকে না, আমরা যদি বাংলা ভাষায় যেটা বলি, একদম দেখবা যে একসঙ্গে বড় বড় ই টাইপের হয়ে থাকতেছে। ঠিক আছে, আর যদি তুমি ওটাকে স্টার করো তাহলে আবার ওই পানিটার সঙ্গে মিশে যাবে না। সেটাকে বলা হয়েছে যে যদি তুমি ফ্যাট পার্সেন্টেজ, যেমন কথা বলা হলো যে হায়ার দ্য ফ্যাট ইন ক্রিম দ্য গ্রেটার উইল বি দ্য ভিসকোসিটি। ফ্যাট যদি তোমার বেশি থাকে তখন তোমার ভিসকোসিটিটাও ভালো থাকবে। টেম্পারেচার যদি তোমার বেশি টেম্পারেচার হয়, the higher the temperature of cream, lower will be the viscosity. আর সেপারেশন কন্ডিশন, the higher the temperature in churn, the lower will be the viscosity. তুমি যদি টেম্পারেচার বাড়ায় দাও তাহলে সেখানেও ভিসকোসিটিটা কমে যাবে। আর হোমোজিনাইজেশন বলছে যদি তুমি সিঙ্গেল স্টেজ হোমোজিনাইজেশন ধীরে ধীরে যদি করো সেটার ভিসকোসিটিটাও তোমার হলো ভালো থাকবে। আর যদি তোমার হচ্ছে ডাবল স্টেজ হোমোজিনাইজেশন রিডিউসেস ভিসকোসিটি। কুলিংটাও ওরকম যে স্লো কুলিং অফ ক্রিম ইনক্রিজেস ভিসকোসিটি। তোমার হলো যে একসঙ্গে তোমার হলো ক্রিমটা লেগে থাকে, সেটা হলো যে দলাবদ্ধ ভাবে যে লেগে থাকে, সেটা আমরা বাজারজাত করার জন্য বিভিন্ন সাইজ করি, স্কয়ার করি, রাউন্ড করতে পারি, তারপরে তোমার হচ্ছে যে পাত্রে রাখা যায়। আবার যদি আমি ওরকম তোমার ওরকমই রাখি ক্রিমি অবস্থায়, সেটা তোমার হলো মানে বোতলজাত করা হয় কন্টেইনারে, সেগুলো বাজারে বিক্রি হয়। তুমি নিয়ে কিনে পাউরুটির সঙ্গে, তারপরে অনেক সময় হলো তোমার টোস্ট বিস্কিটের উপরেও লাগায় খেতে পারো, অনেক ইয়ে থাকে এগুলো। তারপরে বলতেছে যে পেস্ট্রি কেক যে বানানো হয় তার উপরে ক্রিম দেওয়া হয়, ক্রিমের তো অনেক ইউজ, ক্রিম থেকেই তো সমস্ত কিছু তৈরি হচ্ছে। ঠিক আছে, সেটাই তারপরে বলা হচ্ছে যে স্লো কুলিং ক্রিম ইনক্রিজেস ভিসকোসিটি। তারপর আবার বলা হচ্ছে এইজিং, এইজিংটা হচ্ছে ইনক্রিজেস ভিসকোসিটি। এইজিং মানে তুমি কত সময় ধরে এটাকে রেখে দিচ্ছ, 24 আওয়ার্স এরকম, তারপর কত ডিগ্রি টেম্পারেচারে রাখতেছ, যেমন 4 ডিগ্রিতে তোমার হলো সে মানে রাখাটা হলো আইডিয়াল ওরকম। ক্লাম্পিং, ক্লাম্পিং কথাটাও একই জিনিস, দ্য গ্রেটার দ্য ডিগ্রি অফ ক্লাম্পিং দ্য গ্রেটার দ্য ভিসকোসিটি। তুমি এটাকে যত একসঙ্গে করে রাখবা, যত একটা শেপ দিয়ে তারপর সেটাকে নাড়াচাড়া কম করবা, ইয়ে করবা, আস্তে আস্তে সেটা একসঙ্গে লেগে থাকবে, একটা শেপে চলে আসবে। সেটি হলো দ্য গ্রেটার দ্য ডিগ্রি অফ ক্লাম্পিং দ্য গ্রেটার দ্য ভিসকোসিটি। এগুলা গেল ভিসকোসিটির মধ্যে। তারপর আসো হুইপিং কোয়ালিটি। হুইপিং রেফার্স টু দ্য বিটিং অফ ক্রিম বাই সাম ম্যানার টু প্রডিউস ফ্রোথ অর ফোম। তোমার এইটাও হলো হুইপিংটা হলো তুমি যে বিটিং করতেছো, করে তারপরে দেখা যায় যে তার উপরে তোমার ফোমি আকারে এটা উপরে উঠে চলে আসতেছে।
হুইপিং কোয়ালিটি অফ ক্রিম ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস such as যেমন এখানে দেওয়া আছে ফ্যাট পার্সেন্ট, টেম্পারেচার, এজিং, তারপরে হচ্ছে তোমার হোমোজিনাইজেশন, অ্যাসিডিটি, ঠিক আছে, তারপর হচ্ছে এডিশন অফ স্টেবিলাইজার্স। তাহলে তোমার হলো হুইপিং কোয়ালিটিটা তো বুঝছো যে আমরা যে বিট করতে থাকি, দুধটাকে যখন বেশি করে বিট করি করি তখন তার উপরে যে ফোমটা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে হুইপিং কোয়ালিটি। যদি ফ্যাট পোর্শন বেশি থাকে তাহলে হুইপিং কোয়ালিটিটাও ভালো হয়। হুইপিং কোয়ালিটি অফ ক্রিম ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস, কি কি? ফ্যাট পার্সেন্টেজ, টেম্পারেচার, এজিং, তারপরে হচ্ছে তোমার হোমোজিনাইজেশন, অ্যাসিডিটি, এডিশন অফ স্টেবিলাইজার। তাহলে তোমার ফ্যাট পার্সেন্টেজ হলো ক্রিম কন্টেইনিং 30 to 36% ফ্যাট is satisfactory for this purpose. আর টেম্পারেচার বললাম যে about 40 degrees centigrade is optimum, lowers progressively with increasing temperature. Aging for 24 hours at 4 degree is optimum. Ideal temperature আর কি 4 ডিগ্রি। আমরা যদি 24 ঘন্টা রাখি 4 ডিগ্রি টেম্পারেচার রাখি তাহলে তোমার হলো ক্রিমের ইটাও ভালো হয়। হোমোজিনাইজেশন, ডাবল স্টেজ হোমোজিনাইজেশন ইজ ডেট্রিমেন্টাল। ওই যে যেটা আগেও বলা হয়েছে, তুমি যদি অনেক বেশি করে হোমোজিনাইজ করো তাহলে এটা কি হয় যে তোমার ইয়েগুলা ভেঙে যায়, তোমার ক্রিমের যে পোর্শন গুলা উপরে যে আছে একটা সলিডিটি ফর্মে যে আসে সেটা ভেঙে যায়, এটার ভিসকোসিটিটাও নষ্ট হয়ে যায়। অ্যাসিডিটি reduces progressively with acidity, এটা তো জানোই তোমরা যে মিল্কে অ্যাসিড ফর্ম করে, তারপরে হলো তোমার এটা আস্তে আস্তে যদি তুমি করো তাহলে হলো reduces progressively with acidity, টক টক হয়ে যায়, তারপরে হয়ে যায়, এটা মিল্কের একটা ক্যারেক্টার। তোমার হলো এডিশন অফ স্টেবিলাইজার, reduces whipping ability, যদি স্টেবিলাইজার ইউজ করো তাহলে হলো সেটা তোমার হুইপিং এবিলিটিটাকে রিডিউস করে। তারপর আসো স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি অফ ক্রিম চেঞ্জেস ডিপেন্ডিং অন ফ্যাট কন্টেন্ট। অ্যাজ ফর এক্সাম্পল, ক্রিম containing 18% fat has the specific gravity of 1.015. ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি কত বলো? শুনতেছ? 1.032 062 এরকম টাইপের। 1.01 থেকে 1.02। containing 18% fat 1.5. On the other hand, gravity হচ্ছে 0.995, ঠিক আছে? এখন থাকতেছে 40%, এখন স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.995, আর যখন 18% ফ্যাট থাকতেছে তখন স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.015, ঠিক আছে? অ্যাসিডিটি অফ ক্রিম, titrable acidity of all fresh cream sample should be consistent with the fat percentage of the cream. Acidity of freshly separated cream is always lower than that of the milk from which it was separated. Sweet and sour cream is usually distinguished with the help of acidity level of cream. এটা জানো যে আমরা মিল্ককে যদি সেদে বেশিক্ষণ রেখে দেই আস্তে আস্তে কি হয়, এটা অ্যাসিডিটি ফর্ম করে, কোয়াগুলেশন হয়ে যায়, তারপরে হলো সানা বড়া হয়ে যায়, পোর্শনটা আলাদা হয়ে যায়, টক টক ভাব আসে। আর তুমি যদি সুইট এন্ড সাওয়ার ক্রিম ইজ ইউজুয়ালি ডিস্টিংগুইশড উইথ দ্য হেল্প অফ অ্যাসিডিটি লেভেল অফ ক্রিম। তুমি যদি সুইট ক্রিম বা সাওয়ার ক্রিম করতে চাও অবশ্যই সেটা অ্যাসিডিটি লেভেলের উপরে ডিপেন্ড করেই তোমাকে আলাদা করতে হবে। এই হলো তোমার ক্রিম।
তারপরে হচ্ছে methods of cream separation. Cream is obtained from milk by using following methods. এখানে gravity method আছে, early method যেটা, আর এখন আমরা যেটা দিয়ে করি সেটা হলো centrifugal method, modern method. ঠিক আছে, আমরা দুইটা ভাবে করতে পারি, একটা হলো গ্র্যাভিটি মেথড, এটা আগে করা হইতো আর্লি মেথড, আর এখন আমরা যেটা করি সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে centrifugal method. In early days, 3 different types of gravity methods. এখানে হলো হচ্ছে ভিজার, the shallow pan method, the deep setting method, the water dilution method. এইভাবে গ্র্যাভিটি মেজার করে তোমার ক্রিমের ফ্যাট, ক্রিম সেপারেশন, ক্রিম ফ্যাট এগুলো দেখা হতো, ক্রিমের কোয়ালিটি দেখা হতো। আর এখন তো সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে এটাকে আলাদা করা হয়, তারপরে হচ্ছে সেটাকে তোমার হলো ফ্যাট তো কতটুকু আছে সেটা মেজার করাই যায়। ঠিক আছে, তাহলে আমি এগুলো একটু পড়ে নিও। দ্য ডিপ সেটিং মেথড, দ্য ওয়াটার ডাইলিউশন মেথড, প্রিন্সিপাল অফ ক্রিম সেপারেশন, সেন্ট্রিফিউগালটা পড়লেই হবে, এগুলো একটু নামগুলো জেনে নিই। তারপরে হচ্ছে মেথড অফ সেপারেটিং মিল্ক, প্রসিডিওর অফ ক্রিম সেপারেশন বাই মডার্ন ক্রিম সেপারেটর। এখানেও হলো সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে আছে, এটারও কয়েকটা পয়েন্টস দেওয়া আছে, এই পয়েন্টস গুলো করতে হবে। ঠিক আছে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রিচনেস অফ দ্য ক্রিম, এখানেও হচ্ছে পজিশন অফ দ্য ক্রিম অর স্কিম মিল্ক, তারপর হচ্ছে স্পিড অফ দ্য মেশিন, যেটা আমি বললাম যে এগুলোর উপরে ডিপেন্ডস করেও তোমার হলো ফ্যাটের, ক্রিমের রিচনেসটাকে তোমার হলো ডিস্টিংগুইশ করা যায়। পজিশন অফ দ্য ক্রিম অর স্কিম মিল্ক স্ক্রু, যেটা আমি বলছি যে তোমার হলো ক্রিমটা উপরে ফ্যাট গুলা যখন চলে আসে সেটাকে আমরা বলতেছি ক্রিম, নিচে যে লিকুইড পোর্শনটা থাকতেছে ওয়াটারি পোর্শন সেটাকে আমরা বলতেছি স্কিম মিল্ক। তারপরে হচ্ছে স্পিড, ফ্যাক্টরস এর আগে কি বলেন? ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রিচনেস অফ দ্য ক্রিম, তার আগে এর আগে আমি বলছি যে হলো এই যে ক্রিম সেপারেশনটা আগে করা হতো যখন সেন্ট্রিফিউগাল মেশিনটা আবিষ্কার হয় না, তার আগে গ্র্যাভিটি মেথড দিয়েই এটাকে আইডেন্টিফাই করা হতো, ডিস্টিংগুইশ করা হতো। যেমন মনে করো যে আমরা তো পানিকে স্ট্যান্ডার্ড ধরে তারপরেই তো গ্র্যাভিটি মেজার করি ভিন্ন কিছু, তাই না? কাজেই হলো এখন আমরা কি করি, সেন্ট্রিফিউগাল মেশিন ইউজ করি। গ্র্যাভিটি মেথডের মধ্যে আবার তিনটা আছে, দ্য শ্যালো প্যান মেথড, দ্য ডিপ সেটিং মেথড, দ্য ওয়াটার ডাইলিউশন মেথড। আমি আর এটা ডিটেলসে যাচ্ছি না, এটা বললাম। ঠিক আছে, আবার সেন্ট্রিফিউগাল যে মেথড আছে, তোমার সেন্ট্রিফিউগাল মেথডের মধ্যেও যে সেন্ট্রিফিউগাল মেথডটা দিয়ে তুমি কিভাবে করবা সেটার মধ্যেও যেরকম আছে তোমার হলো মানে তুমি হলো যখন সেন্ট্রিফিউগাল মেশিন ইউজ করবা তখন সেটার আছে যে তুমি কিভাবে এটাকে স্টিম মিল্কটাকে আলাদা করতেছো, তারপরে হচ্ছে স্পিড দিচ্ছ মেশিনের কেমন, এগুলোর উপরে ওই যে যেখানে যে কথাগুলো বলা হলো হোমোজিনাইজেশন, তারপরে তোমার হচ্ছে কুলিং, টেম্পারেচার যদি তুমি হায়ার দাও তাহলে ভিসকোসিটি কমে যাবে, হোমোজিনাইজেশন যদি ডাবল স্টেজে করো সেটাও ভিসকোসিটি কমে যাবে, তারপরে সিঙ্গেল স্টেজে করবা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিজার্ভ করবা 24 আওয়ার্স যদি করো তাইলে হলো তোমার এটার ভিসকোসিটিটা বাড়ে, যত সময় নিয়ে রাখবা তত হলো এটার অ্যাটাচমেন্টটাও ভালো হবে। এটা তো একটা ক্রিম, এটাকে সলিড হইতে সেটা তো সময় লাগে। তারপর টেম্পারেচার যদি বেশি দাও তারপর ওয়াটার পোর্শন বেশি হবে, ভিসকোসিটি কমে যাবে। কাজে এগুলা হলো এইভাবেই তোমার বলা হয়েছে। আবার হলো তোমার বাজারজাত যখন করতেছো তুমি এটা স্কয়ার শেপে করতে পারো, রাউন্ড হইতে পারে, বটলের মাধ্যমে হতে পারে। তারপরে আর ফ্যাটের উপরে ডিপেন্ড করে তো এটাকে ভাগ করাই হয়েছে, হুইপ ক্রিম, লাইট ক্রিম, কফি ক্রিম, তারপরে তুমি তো আর ক্রিম দিয়ে অনেক ডেইরি প্রোডাক্ট তৈরি করতে পারো, সেটাকে বলা হচ্ছে ইসে যেটা মার্কেটিং আমরা করতেছি, সেটাকে আমরা কি বলতেছি, ম্যানুফ্যাকচারিং ক্রিম।
আরেকটাকে আমরা বলতেছি যে মার্কেট ক্রিম, যেটা আমরা সরাসরি মার্কেটে বিক্রি করতেছি ক্রিম, সেটা হলো মার্কেট ক্রিম। আর যেগুলো ডেইরি প্রোডাক্ট তৈরি করে বিক্রি করতেছি সেটাকে আমরা বলতেছি ম্যানুফ্যাকচারিং ক্রিম। ঠিক আছে, আরে পড়লেই পারবা, এগুলা সহজ আছে। তারপর ফ্যাক্টরস এফেক্টিং দ্য রিচনেস অফ দ্য ক্রিম, এটা কিভাবে তোমার ফ্যাক্টর গুলা তোমার রিচনেস করতে পারে। It is important to understand these factors, particularly in the operation of the separator on the farm. তুমি কিভাবে ক্রিমটাকে আলাদা করবা মিল্ক থেকে, সেটার উপরে ডিপেন্ড করে অনেক কিছু, যেমন পজিশন অফ দ্য ক্রিম অর স্কিম মিল্ক, স্পিড অফ দ্য মেশিন, তুমি কত স্পিডে এটাকে চালাইতেছো, কিভাবে, কারণ তোমার ফ্যাটটা তো উপরে চলে আসতেছে, এটা একটা অনেক সময় দলাবদ্ধ ভাবে থাকে। যদি এটাকে তুমি বেশি টেম্পারেচার দাও, বেশি যদি স্টার করো, তাহলে কি হয়, এটা ভেঙে যাবে। এটার যে সলিডিটা তোমার যে উপরে যে ভেসে থাকতেছে, সেগুলা দেখা যাবে যে একসময় নিচে যে স্কিম মিল্ক থাকতেছে এর সঙ্গে হলো মিশে যাবে। সেইটাই তোমাকে বলা হয়েছে যে তুমি টেম্পারেচার অফ দ্য মিল্ক, তুমি কত টেম্পারেচার দিবা। If the cream contains 30% fat when separated at 100 degree Fahrenheit, a fat percentage of 45% may be expected from milk separated at 75 degree Fahrenheit. তুমি মিল্ক যে হিট করবা, মিল্ক হিটেড টু হায়ার টেম্পারেচার দেন নরমাল when separated will produce cream of a lower fat content due to the fact that at high temperature cream is more fluid. স্বাভাবিক, তুমি হাই টেম্পারেচার দিলে তখন এটা হলো একসঙ্গে মিশে যাচ্ছে। The effect of low milk temperatures upon the fat content of cream varies with different machines. If the cream contains 30% fat when separated at 100 degree Fahrenheit, a fat percentage of 45% may be expected from milk separated 75 degree Fahrenheit. তুমি তো মেশিনটা চালাচ্ছ, সেখানে তো টেম্পারেচার দিচ্ছ, তারপরে তোমার স্পিড দিচ্ছ সেন্ট্রিফিউগাল মেশিনে। যদি বেশি স্পিড দাও তাহলে ক্রিস্টাল গুলো তাড়াতাড়ি ভেঙে যাবে, আর যদি কম স্পিডে, লোয়ার স্পিডে যদি করো তাহলে এটা আস্তে আস্তে হলো সেপারেশন হয়ে মিল্ক ফ্যাটটা উপরে উঠবে, আর ওয়াটারি যে পোর্শনটা স্কিম মিল্কটা সেটা নিচে জমা হবে। ঠিক আছে, এর মধ্যে আছে রেট অফ ইনফ্লো, তুমি কত রেটে এটাকে করবা, রিচনেস অফ দ্য মিল্ক, ভাইব্রেশন অফ দ্য বোল, ক্লিনলিনেস অফ দ্য বোল, দ্য অ্যামাউন্ট অফ ফ্লাশিং। ঠিক আছে, এরপরে আমি বলে দিব যে কোনগুলা করতে হবে। সেন্ট্রিফিউগাল মেশিনটা করলেই হবে। আগে আমরা গ্র্যাভিটি মেথডে করতাম, এটা অনেক আর্লি স্টেজে এটা ছিল। গ্র্যাভিটি মেথডে এটাকে সেপারেশন করা হতো এবং সেটাকে তোমার হলো ক্রিমের ফ্যাটের উপরে ডিপেন্ড করে এটাকে আলাদা করা হতো। এটা এখনো করা হয়, কোনটাতে তোমার কত পার্সেন্ট ফ্যাট থাকে। এখন গ্র্যাভিটি মেথড আর হলো সেন্ট্রিফিউগাল মেথড, এই দুইটার মধ্যে হলো গ্র্যাভিটি মেথডে কি কি আছে, শ্যালো প্যান মেথড, ডিপ সেটিং মেথড, দা ওয়াটার, তোমার হচ্ছে ডাইলুশন মেথড। আর আমরা হলো যে তোমার হলো ক্রিম যে সেপারেশন করতেছি সেন্ট্রিফিউগাল মেথডে, ফ্যাক্টরস এফেক্টিং দা রিচনেস অফ দা ক্রিম, এটার মধ্যে কি কি আছে, পজিশন অফ দা ক্রিম অর স্কিম মিল্ক স্ক্রু, স্পিড অফ দা মেশিন। ঠিক আছে, তারপরে হচ্ছে মেশিনের স্পিডের কথা তো বললাম, তারপরে হচ্ছে টেম্পারেচার অফ দা মিল্ক, রেট ইন ফ্লো, richness of the milk, vibration of the bowl, cleanliness of the bowl, the amount of flushing. এখানে হলো যে তোমার আমরা ক্রিম সেপারেটর মেশিনে কত টেম্পারেচার দিব, কত স্পিড দিব, কিভাবে এটাকে স্টার করব, তার উপরে ডিপেন্ড করে ক্রিমটা যে উপরে আসতেছে সেটার ক্রিস্টাল, সেটার ভিসকোসিটি, সেটার সলিডনেস ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তারপরে এইজিং বলতে আমরা কত সময় ধরে এটাকে ধরে রাখবো। আমরা যদি 24 আওয়ার্স রাখি, 4 ডিগ্রি টেম্পারেচারে রাখবো, তাহলে ভিসকোসিটিটা ভালো হবে,
আবার বাইরে যদি রেখে দেয় তোমার অ্যাসিডিটি গ্রো করতে পারে, তারপর হচ্ছে ফ্লুইড হইতে পারে, টক টক হইতে পারে, বিভিন্ন ধরনের গন্ধ হইতে পারে। এগুলা তো ওই যে ইসের মধ্যে পড়ছো, এই জন্য বলে ওটা কোন সাবজেক্ট পড়লা 301-এ বলো, ডেইরি মাইক্রোবায়োলজি, এর মধ্যে ছিল না ইয়েস ম্যাম। যে বিভিন্ন ধরনের গ্যাসি ডিফেক্ট, মাডি, কত ধরনের তোমার ডিফেক্ট হইতে পারে। ওই একই জিনিস তো, এটা হলো ক্রিম, ওইটা হলো তোমার পুরা মিল্কটা নিয়ে আমরা আলোচনা করছি। গ্যাসি ডিফেক্ট, তারপরে কাদা কাদা গন্ধ হইতে পারে, মাডি, তারপর আরো কত ছিল না, এগুলা সবই তো মাইক্রোবিয়াল ইফেক্ট। এখানেও এগুলা কিন্তু আমি আর তোমার ইসের মধ্যে যাচ্ছি না, অনেক তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, আর 2 মিনিট, ঠিক আছে। ফ্যাক্টরস এফেক্টিং দা ইফিসিয়েন্সি অফ সেপারেশন, এটার মধ্যে হলো যে ফ্যাক্টরস এফেক্টিং দা ইফিসিয়েন্সি অফ সেপারেশন, তুমি কিভাবে এটাকে সেপারেট করতেছো। দ্য মডার্ন ক্রিম সেপারেশন ইন গুড মেকানিক্যাল কন্ডিশন and properly operated is a very efficient machine. The skim mill under good condition does not more than 0.02% and in many cases as low as 0.01% of fat. Under certain conditions, the cream separator may become inefficient and losses of fat in the skim mill are experienced. এখানে বলছে the chief factors responsible for inefficiency are as follows. সোজা কথা আমি তোমাকে আগেও বলছি, এখনো বলি যে আমরা যে ক্রিম সেপারেটর মেশিনটা ইউজ করব, সেন্ট্রিফিউগাল মেশিনটা ইউজ করব, সেটার মধ্যে কিন্তু অনেক কিছু কাজ করে। আমরা যে চার্নিং করব, চার্নিংটা হলো এক কথায় স্টায়ারিং, স্টায়ারিং, বিটিং, যাই বলো, বিভিন্ন নামে আছে, হুইপিং। আমরা এটাকে কি করি যে আমরা একটা সেন্ট্রিফিউগাল মেশিনে ইলেকট্রিসিটির মাধ্যমে, টেম্পারেচারের মাধ্যমে আমরা এটাকে ঘুরাইতেছি। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিব, কত স্পিডে আমি এটাকে ঘুরাবো, তার উপরে ডিপেন্ড করে এই যে মিল্ক ফ্যাটটা যে উপরে আসতেছে, ক্রিমটা, সেটার ক্রিস্টাল, সেটার সলিডিটি, সেটার ভিসকোসিটি সবকিছু ডিপেন্ড করতেছে। তোমার স্কিম মিল্কও কিন্তু মানুষ অনেক বেশি দামে কিনে খায় বিদেশে, কারণ তার মধ্যে ফ্যাট কম থাকে। যারা এজেড পার্সন তারা কিন্তু স্কিম মিল্কটাকে লাইক করে এই কারণে যে এর মধ্যে তোমার হলো ফ্যাট পোর্শনটা কম থাকতেছে। ক্রিমটাকে সেপারেট করে যেটা থাকতেছে সেটাই হচ্ছে তোমার স্কিম মিল্ক। বাইরের দেশে কিন্তু এটাকে পছন্দ করে, খায়, বিশেষ করে যারা হলো এজেড পিপল, যাদের বয়স হয়ে গেছে, যারা অনেক সময় মিল্কটাকে ডাইজেস্ট করতে পারে না, ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর, তখন তারা হলো স্কিম মিল্কটা খায়। এই জন্যই বলছে যে ফ্যাক্টরস এফেক্টিং দ্য ইফিসিয়েন্সি অফ সেপারেশন, তুমি কি কি ফ্যাক্টর ডিপেন্ড করতেছে, তুমি ইফিসিয়েন্টলি এটাকে সেপারেট করবা। মডার্ন ক্রিম সেপারেশন ইন গুড মেকানিক্যাল কন্ডিশন and properly operated is very efficient machine. The skim mill under good condition does not more than 0.02% and in many cases as low as 0.01% of fat. যত ফ্যাট পোর্শন স্কিম মিল্কে কম থাকবে, তার মানে তুমি অনেক ভালোভাবে এটাকে হ্যান্ডেল করছো, ভালোভাবে চার্নিং করছো, যার জন্য তোমার পুরো ফ্যাট পোর্শনটাই উপরে চলে গেছে এবং নিচে ওয়াটারি পোর্শনটা পড়ে আছে। ওর মধ্যে ফ্যাট কম থাকা মানে তুমি অনেক প্রপারলি এটাকে কি করছো, অপারেট করছো। আন্ডার সার্টেন কন্ডিশন দ্য ক্রিম সেপারেটর মে বিকাম ইনএফিসিয়েন্ট, অনেক সময় হইতে পারে বিভিন্ন কন্ডিশনে, এন্ড লসেস অফ ফ্যাট ইন দ্য স্কিম মিল্ক, তখন এই ফ্যাট গুলা কোথায় যায়, ওই যে ওয়াটার নিচে যে স্কিম মিল্ক আছে ওটার সঙ্গে মিশে যায়। আর the chief factors responsible for efficiency are as follows. কি? Poor mechanical condition of the separator, too low speed of the bowl, too cold milk, overfeeding, production of too rich cream, তারপরে হচ্ছে ডার্টি bowl। এগুলোর কারণে তোমার কি হতে পারে,
ক্রিমটাও এফেক্টেড হতে পারে, তারপরে তোমার হচ্ছে নিচে যে স্কিম মিল্ক থাকে সেগুলাও এফেক্টেড হতে পারে। কাজে কি কি পয়েন্টস রেসপন্সিবল, যেমন ওখানে পড়ছো গ্যাসি ডিফেক্ট, মাডি, এগুলো এগুলো পড়ছো। এখানেও বলতেছে যে তোমার যদি সেন্ট্রিফিউগাল মেশিনটা তুমি প্রপারলি যদি হ্যান্ডেল না করতে পারো, যদি পোর কোয়ালিটির হয়, তাহলে তোমার কি কি মানে এফেক্ট হইতে পারে। পোর মেকানিক্যাল কন্ডিশন অফ দ্য সেপারেটর, তাহলে কি হয়, টু লো স্পিড অফ দ্য বোল, তাহলে অনেক কম যদি তুমি স্পিড দাও। তারপরে হচ্ছে টু কোল্ড, অনেক বেশি যদি কোল্ড হয়। তারপরে হচ্ছে ওভার ফিডিং, ওভার হিটিং হবে এখানে। তারপরে তোমার হচ্ছে প্রোডাকশন অফ টু রিচ ক্রিম। তারপরে হচ্ছে ডার্টি বোল যদি হয়, তাহলে তোমার ক্রিমটাও নষ্ট হবে। তারপরে হচ্ছে তোমার যে স্কিম মিল্কটা পাচ্ছ এফেক্টেড হবে। এখানে আবার এগুলোকে তোমার ইলাবোরেট করে দেওয়া আছে। পোর মেকানিক্যাল কন্ডিশন অফ দ্য সেপারেটর, টু লো স্পিড অফ দ্য বোল, টু লো টেম্পারেচার অফ মিল্ক। তারপরে তোমার হচ্ছে ওভার ফিডিং, ওভার হিটিং হবে। তারপরে হচ্ছে টু রিচ ক্রিম, ডার্টি বোল। ঠিক আছে, এগুলোর জন্য তোমার হচ্ছে তোমার ক্রিমটাও এফেক্টেড হতে পারে। তারপরে তুমি যে স্কিম মিল্কটা পাচ্ছ সেটা হলো এফেক্টেড হতে পারে। ঠিক আছে, এই ঠিক আছে। এখন জি ম্যাম। এগুলো একটু ডিটেলস করে পড়ে নিবা, আমি একটু বললাম, তোমার হলো পয়েন্টস গুলো বলে দিলাম। আর ইলাবোরেটলি যদি হয় তাহলে তোমরা ইলাবোরেটলি একটু পড়ে নিতে হবে। এখানে এগুলোর মধ্যে কিছু ইলাবোরেট গুলা পয়েন্টস গুলা ইলাবোরেটলি দেওয়া আছে। তাইলে আমরা ক্রিমটা কি বললাম, ক্রিমে বললাম যে এখানে 18% মিল্ক ফ্যাট থাকতে হবে। তোমাদের কথা ঠিক আছে যে মিল্ক হলো 3.5% যদি কি থাকে, মিল্ক ফ্যাট না থাকলে আমরা কি বলতেছি, এটাকে মিল্ক বলতেছি না, তাই তো। যখন এটাকে আমরা সেপারেট করতেছি তখন সেটার মধ্যে আরো যে সলিডস নট ফ্যাট আরো যা যা থাকে সব তোমার যাচ্ছে। এই জন্য ক্রিম যখন আমরা উপরে, যেমন ঘিতে তো তোমার কি মিল্ক ফ্যাটের পরিমাণ সবচেয়ে বেশি। কত, আমরা যখন ঘি করতেছি এটাকে 80% থেকে 90% তোমার হলো কি থাকতেছে, মিল্ক ফ্যাট থাকতেছে। সবচেয়ে হলো ঘিতে মিল্ক ফ্যাট বেশি। কাজেই হলো এখানে আমরা ক্রিমে বলতেছি যে নট লেস দেন 18% মিল্ক ফ্যাট। এটাকে আমরা দুই ভাবে ক্লাসিফিকেশন করতেছি, একটাকে বলতেছি মার্কেট ক্রিম, আরেকটাকে বলতেছি ম্যানুফ্যাকচারিং ক্রিম। ম্যানুফ্যাকচারিং ক্রিম যে আমরা কি করতেছি, এটা ডেইরি প্রোডাক্ট তৈরি করতেছি, বাটার, ঘি, আইসক্রিম এগুলো যে করতেছি সেগুলোকে আমরা বলতেছি ম্যানুফ্যাকচারিং ক্রিম। আর আমরা ডাইরেক্ট বাজার থেকে যেটা কিনতেছি বা যে ক্রিমটা আমরা সরাসরি ইউজ করতেছি সেটাকে আমরা বলতেছি মার্কেট ক্রিম। এখানে বলো না, আমাদের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আমি জাস্ট এক লাইন বলে শেষ করে দিচ্ছি, আবার একটু ওভার রিভিউ। হ্যাঁ, তারপরে তোমার এটাকে হলো যে বিভিন্ন নামে, লাইট ক্রিম, কফি ক্রিম, টেবিল ক্রিম, এটা হলো 18 to 30% মিল্ক ফ্যাট থাকতে হবে। লাইট হুইপিং ক্রিম 30 to 36%, হেভি হুইপিং ক্রিম মোর দেন 36%, এইভাবে। তারপরে কম্পোজিশন অফ লাইট ক্রিম, হুইপিং ক্রিম এগুলো তো আছে। তারপরে তোমার হলো এফএওরও একটা আছে, তারপর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা রিকমেন্ডেশন অনুযায়ী এটাকে আবার ভাগ করা হয়েছে। তোমার হচ্ছে হুইপিং ক্রিম, হেভি ক্রিম, ডাবল ক্রিম এগুলো আছে। তারপরে হচ্ছে এগুলো কম্পোজিশন আছে, এগুলো একটু দেখে নিবা। তারপর ফিজিক্যাল প্রপার্টিজ আমরা বললাম, ভিসকোজিটি, হুইপিং কোয়ালিটি। ভিসকোসিটির মধ্যে কয়েকটা পয়েন্টস আছে। তারপরে হুইপিং কোয়ালিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যাসিডিটি অফ ক্রিম। তারপরে হচ্ছে আমরা দুই ভাবে করতাম আগের দিনে, গ্র্যাভিটি মেজার করে করতো, শ্যালো প্যান মেথড, ডিপ সেটিং মেথড, ওয়াটার ডাইলুশন মেথড। এখন আমরা করি সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে। ঠিক আছে, তারপরে আবার সেন্ট্রিফিউগাল মেশিনে যে করতেছি তার মধ্যে অনেকগুলো পয়েন্টস আছে যে তুমি কিভাবে করতেছো, সেখানে স্পিড বেশি দিচ্ছ না কম দিচ্ছ, টেম্পারেচার কম দিচ্ছ না বেশি দিচ্ছ, এগুলোর উপরেও ডিপেন্ড করে তোমার হচ্ছে। তারপরে রেট অফ ফ্লো, রিচনেস অফ দ্য মিল, তারপরে হলো ভাইব্রেশন অফ দ্য বোল, ক্লিনলিনেস অফ দ্য বোল, এগুলোর উপরে ডিপেন্ড করে ক্রিমটাকে তুমি সেপারেশন করতেছো। তারপর ফ্যাক্টরস এফেক্টিং দ্য এফিসিয়েন্সি অফ সেপারেশন,
তুমি সেটা যদি পোর কোয়ালিটি তোমার সেপারেটর মেশিন হয়, লো স্পিড যদি দাও, কোল্ড যদি হয়, অনেক বেশি কোল্ড যদি হয়, ওভারফিডিং যদি হয়, তারপর হচ্ছে প্রোডাকশন অফ টু রিচ ক্রিম, ডার্টি বোল যদি হয়, তাহলে এগুলা এফেক্ট হতে পারে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, 3 পর্যন্ত শেষ। যদি পড়ো, পড়লেই পেরে যাবা। ঠিক আছে, এই Yes, ma'am. পরীক্ষা জি, ma'am. হওয়ার time হয়েছে, দেখছো তো? জি ম্যাম। ওইটা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। ওটা দেখছো না যে অনলাইন পরীক্ষা হতে পারে, কুইজ, ইটি। ম্যাম জুলাই মাসের দিকে। হ্যাঁ, আলোচনা হচ্ছে, দেখা যাক। ঠিক আছে, যদি আমরা তোমাদেরকে দেখাতে পারতাম ভালো হতো। আমাদের এই জিনিসগুলা ছিল, আর আমরা তোমাদের অনেকগুলো ডেইরি ইন্ডাস্ট্রিতে নিয়ে যেতাম। এখন যাই হোক, কিছু তো করার নাই। এখন সবাই ভালো থাকো, আবার দেখা হবে খুব শিগগির। ঠিক আছে, ইনশাআল্লাহ ম্যাম, ঈদের পর। ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকো। ম্যাম কোন ঈদের পর একটু আসসালামু বলবেন? আলাইকুম। হ্যাঁ, ইনশাল্লাহ সবাই ভালো থাকো, ভালোভাবে ই করো। আরেকটা ক্লাস নিব হয়তো ঈদের আগে। ঠিক আছে, ভালো থাকো। ম্যাম ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ভালো থাকো। ম্যাম হ্যাঁ। ক্লাস